ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন রয়েছো? আজকে আমরা আলোচনা করব সিডিপি 3 নম্বর ক্লাস নিয়ে। দেখো, আমাদের 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন এবং সিডিপির প্রতিটা টপিক থেকে কিছু কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আমাদের এখানে কিন্তু আলোচনা চলছে। দেখো, ভালো করে লক্ষ্য করবে যে আমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিক থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সাথে আমরা ধারণা নেব যে কি ধরনের প্রশ্ন 2024-এর টেটে আসতে পারে। যেহেতু 2024-এর টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই বেসিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই আলোচনা বা কোশ্চেন অ্যানালাইসিস আমরা করছি। চলো শুরু করি। 1 নম্বর দেখো, তার আগে দেখো আমাদের 2024-এ টেট ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের টিডব্লিউএস একাডেমি যে অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে, সেটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেখানে রেজিস্ট্রেশন বা অন্যান্য প্রসেস যেগুলো রয়েছে সেগুলো করার পরে কিন্তু আমাদের পেইড কোর্সে তোমরা ভর্তি হতে পারো বা রেজিস্ট্রেশন করতে পারো। সেখানে কিন্তু সম্প্রতি চালু হয়েছে আমাদের 2024-এ ফাউন্ডেশন টেট। সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের 2024-এর টেট বা 2023-22-এ যেভাবে টেট অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে কিছু ধারণা নিয়ে বা সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন 2024-এ আসতে পারে, কিভাবে উত্তর করতে হবে, সেগুলো কিন্তু পরিপূর্ণ ধারণা সেখানে দেওয়া হয়। চলো 1 নম্বর দেখো, অধিকাংশ ক্ষেত্রে গড় অল্প কিছু মেধাবী, অল্প কিছু অল্প মেধাবী এই বক্তব্য বুদ্ধির কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে? বুদ্ধির যে বৈশিষ্ট্য রয়েছে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে গড় বুদ্ধি, অল্প কিছু মেধাবী, অল্প কিছু অল্প মেধাবী এই বক্তব্য বুদ্ধির কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে? বুদ্ধির বিকাশ, বুদ্ধির এবং জনগত পার্থক্য, বুদ্ধি এবং জাতিগত পার্থক্য, বুদ্ধির বন্টন। সবাই উত্তর করার চেষ্টা করবে এবং আমার যে ক্লাস শেষে সবাই অবশ্যই কমেন্টে জানাবে কার কত হলো। গড় এবং অল্প মেধাবী মানে বুদ্ধির ক্ষেত্রে দেখবে কোনো কোনো শ্রেণীতে বুদ্ধির ক্ষেত্রে কিছু ছাত্র গড় বুদ্ধি সম্পন্ন, কিছু অল্প মেধাবী, কিছু বেশি মেধাবী। এই যে বুদ্ধির যে বৈশিষ্ট্য পুরো শ্রেণীকক্ষ জুড়ে, এটা বুদ্ধির কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে? ভালো করে লক্ষ্য করো। উত্তর হবে কি? উত্তর হবে ডি, একের ডি, অর্থাৎ বুদ্ধির বন্টন। বুদ্ধির বন্টনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে গড়, অল্প কিছু মেধাবী, অল্প কিছু অল্প মেধাবী এই বক্তব্য বুদ্ধির এই বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? ব্যক্তিত্ব আচরণের নির্ধারক, ব্যক্তিত্ব সহজাত, ব্যক্তিত্ব মোটামুটি স্থায়ী, ব্যক্তিত্বের লিঙ্গ পার্থক্য দেখা যায়। নিচের কোনটি সঠিক নয়? নয় বলেছে, ভালো করে লক্ষ্য করবে, নয় বলেছে। যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই নেগেটিভ যে কোশ্চেনগুলো চাই সেখানে কিন্তু তোমাদের মার্ক করে রাখা উচিত, যাতে পরবর্তীকালে তোমাদের উত্তর করতে সুবিধা হয়। এবং সিডিপির ক্ষেত্রে তো অবশ্যই এই জিনিসগুলো মার্ক করবে এবং ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে, কারণ অনেক ক্ষেত্রে এই নেগেটিভের উত্তরগুলো কিন্তু আমাদের ভুল চলে আসে। নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে ব্যক্তিত্ব সহজাত, এটা সঠিক নয়। ব্যক্তিত্ব সহজাত এটা সঠিক নয়, যে সবার মধ্যে আপনা আপনি ব্যক্তিত্ব গড়ে ওঠে। অবশ্যই পার্সোনালিটি আলাদা আলাদা শিশুদের ক্ষেত্রে মানে আলাদা আলাদা ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই রকম হয় না, কিন্তু এটার একদমই সহজাত নয় যে সে মোটামুটি পার্সোনালিটি সে শিক্ষণের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, পারিপার্শ্বিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সে অর্জন করলো না। সহজাত এটা হতে পারে না। তাহলে নিচের কোনটি সঠিক নয়? ব্যক্তিত্ব সহজাত এটা হতে পারে না। ব্যক্তিত্ব আচরণের নির্ধারক এটা সঠিক। ব্যক্তিত্ব মোটামুটি ভাবে স্থায়ী বলা যায়। ব্যক্তিত্বের লিঙ্গ পার্থক্য কিন্তু দেখা যায়। 3 নম্বর দেখো, অপসারী চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? অপসারী চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? অপসারী চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? এটা স্টানবার্গ হবে। স্টানবার্গের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বে, গার্ডেনারের বহুমুখী বুদ্ধি, গিলফোর্ডের এসওয়াই মডেল স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, স্টানবার্গের বুদ্ধির তত্ত্ব, সরি এটা হবে থার্স্টন। থার্স্টনের
এটা থার্স্টন হবে, এটা মনে রাখবে একটু। থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব। উত্তর কি হবে? উত্তর হবে দেখো, উত্তর হবে দেখো গিলফোর্ডের এসওয়াই মডেল বা স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স মডেলে অপসারী চিন্তন উপাদানটি উল্লেখ করা রয়েছে। স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স বুদ্ধির তত্ত্ব, যেটাকে গিলফোর্ড তিনটি মাত্রার কথা বলেছিলেন, প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফলগত মাত্রা। সেই মাত্রার মধ্যে একটা মাত্রার মধ্যে অপসারী চিন্তন উপাদানটি তিনি রেখেছিলেন। তো গিলফোর্ডের টোটাল মানে উপাদানগুলি, বুদ্ধির উপাদান কয়টি? প্রাথমিক অবস্থায় ছিল কয়টি? প্রাথমিক অবস্থায় ছিল 120টি, পরে আবিষ্কৃত হয় 150টি, পরে 180টি আবিষ্কার হয়। মানে প্রথমে 120টি উপাদান পড়তাম, মানে আবিষ্কৃত হয়েছিল, পরে 180, মানে 150 এবং পরে 180। কিন্তু বর্তমানে আমরা এই 150টি উপাদানের উপর ভিত্তি করেই আমরা পড়াশোনা করি, এটা মনে রাখবে। 4 নম্বর দেখো, উত্তম শিখনের জন্য প্রয়োজন। উত্তম শিখনের জন্য কি প্রয়োজন? অর্থপূর্ণ শিখন প্রয়োজন, অবিরাম শিখন প্রয়োজন, শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন প্রয়োজন, উপরের সবগুলি। উত্তম শিখনের জন্য কি প্রয়োজন? অর্থপূর্ণ শিখন, অবিরাম শিখন, শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন, উপরের সবগুলি। কোনো কিছু শিখতে গেলে বা কোনো কঠিন জিনিস বা কোনো টপিক যদি আমরা শিখি, সেক্ষেত্রে আমরা কোনটি বা কোন উপাদানগুলি বা কোন অপশনগুলো আমাদের সবচেয়ে বেশি শিখনকে প্রভাবিত করবে? উত্তম শিখনের জন্য প্রয়োজন। উত্তর কি হবে? দেখো, উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি প্রয়োজন, অর্থপূর্ণ শিখন প্রয়োজন, অবিরাম শিখন প্রয়োজন, শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন এটাও প্রয়োজন। অর্থাৎ উত্তম শিখনের জন্য আমাদের তিনটি অপশন, অর্থাৎ তিনটে জিনিসও আমাদের কিন্তু খুব দরকার। অর্থপূর্ণ শিখন মানে হচ্ছে যেটা আমরা পড়ছি সেটার মানে যদি আমি না জানি, সেটা অর্থ করে, সেটা যদি আমি বৌদ্ধিক লেভেল স্তরে গিয়ে না বুঝতে পারি, তার অর্থ বুঝতে না পারি, তার যে মানে বৈশিষ্ট্য রয়েছে সেটা যদি বুঝতে না পারি, তাহলে অর্থপূর্ণ শিখন হলো না। অবিরাম শিখন, অর্থাৎ সেটা নিয়ে বারবার কিন্তু আমাদেরকে আলোচনা, প্র্যাকটিস বা বিভিন্ন ধরনের মানে সেটাকে নাড়াচড়া করতে হবে, অর্থাৎ সেটাকে অবিরাম শিখনের পর্যায়ে নিয়ে যেতে হবে এবং শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন, অর্থাৎ যেটা আমরা চোখের সামনে দেখতে পাবো লিখিতভাবে উপস্থাপন, সেটাও কিন্তু দরকার। 5 নম্বর দেখো, জীবন বিকাশের কোন স্থানে সমাজ ব্যক্তিকে শিশু হিসাবে বিবেচনা করে না, আবার প্রাপ্ত বয়স্কের মর্যাদাও দেয় না? জীবন বিকাশের কোন স্থানে সমাজ ব্যক্তিকে শিশু হিসাবেও বিবেচনা করে না, আবার প্রাপ্ত বয়স্কেরও যে মর্যাদা দেয় তাও দেয় না? শিশু বিকাশের কোন স্তরে এটা হয়? অনেকে উত্তর সঠিক করতে পারবে আমরা জানি, অনেকে সঠিক করতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ যে কোন স্থানে সমাজ ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করবে না, আবার এদিকে প্রাপ্তবয়স্কেরও মর্যাদা দেবে না? শৈশবকাল, উত্তর বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, আদি প্রাপ্তবয়স্ক স্তরকাল, কোনটি? জীবন বিকাশের কোন স্থানে সমাজ ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করবে না, আবার প্রাপ্তবয়স্কেরও মর্যাদা দেবে না? উত্তর কি হবে? উত্তর হবে সি, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে এমন একটা কাল যেখানে সমাজ শিশু হিসাবেও তাকে মর্যাদা দেবে না, যে তুই শিশুদের সাথে কেন খেলতে এসছিস। আবার এদিকে প্রাপ্তবয়স্কদের কাছে গিয়ে যদি আলোচনা শোনে তো তোর তখন বলবে যে তুমি কেন এখানে এসছো, তুমি ছোট, তুমি ওদিকে যাও। মানে প্রাপ্তবয়স্কের আলোচনা রাখা যাবে না বা প্রাপ্তবয়স্কদের সাথেও মর্যাদাও দেয় না, আবার এদিকে শিশুদের সাথেও দেয় না। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় যে বয়ঃসন্ধিকালে এই জিনিসটা কিন্তু হয়। নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব। নির্মিতিবাদ মানে হচ্ছে কনস্ট্রাকটিভিজম, যেটাগুলো আমরা অনেকে জানো এই সম্পর্কে, যে নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজে ধারণার উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষকের ব্যাখ্যার উপর নির্ভর করে, অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে, শিক্ষার্থীর স্মৃতি পুনরুদ্রেকের উপর গুরুত্ব আরোপ করে। নির্মিতিবাদ যে তত্ত্বটা রয়েছে, সেই নির্মিতিবাদ যে তত্ত্বগুলো রয়েছে, সেই তত্ত্বটা কিসের উপর নির্ভর করে?
নির্মিতিবাদ মানে হচ্ছে নিজের জ্ঞান নির্মাণ করা, অর্থাৎ উত্তর হবে কি, যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজে ধারণার উপর গুরুত্ব আরোপ করে। যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজ ধারণা, অর্থাৎ বিশ্বে যা কিছু হচ্ছে, মানে যা কিছু ঘটনা ঘটছে বা যা কিছু আমরা শিখছি বা যা কিছু শিখবো, সেটা নিজের মতো করে নিজের জ্ঞান নির্মাণ করা, অর্থাৎ শিক্ষার্থী নিজে জ্ঞান নির্মাণ করছে নিজের, এটাকে নির্মিতিবাদ বলা হয়। সেই নির্মিতিবাদ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে শিক্ষার্থী নিজে ধারণার উপর নির্ভর করে নির্মিতিবাদ। এটাই হচ্ছে নির্মিতিবাদের একটি তত্ত্বের মূল বিষয়। 7 নম্বর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কোনটি নয়? ভালো করে লক্ষ্য করো, কি বলেছে? নয় বলেছে। কোনটি নয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কোনটি নয়? ইনক্লুসিভ এডুকেশন, অনেকে জানো যারা ডিএলএড করেছো, অনেকে জানো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি। উত্তর করার চেষ্টা করবে, অনেকে উত্তর করার চেষ্টা করবে, অনেকে হয়তো ভুলে গেছো জানো। আবার এরকমও হতে পারে যে অনেকের গুলিয়ে যাচ্ছে, বা অনেকের হতে পারে যে এটা প্রথম শুনছো। সেক্ষেত্রে সবাই দেখো, উত্তর করার চেষ্টা করো। যদি ভুল হয় সঠিক উত্তরের সাথে মিলিয়ে নিয়ে সেটা পরবর্তীতে যাতে না ভুল হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ পরীক্ষার সময় ভুল হলে তো মুশকিল, সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে না। শ্রেণীকক্ষে স্বাভাবিক শিক্ষার্থীদের উপযুক্ত করে পাঠ্যক্রম রচনা, এটা কিন্তু নয়, বৈশিষ্ট্য নয়। কারণ শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের বলা হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মিডিয়াম বা মনে করো যে মাঝারি ধরনের প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু এবং স্বাভাবিক শিশু, এদেরকে নিয়ে একটা সাধারণ শ্রেণীকক্ষে যে পাঠদান করা হয় তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। সেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যদি স্বাভাবিক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে উপযুক্ত করে যদি শুধুমাত্র পাঠ্যক্রম রচনা করি, সেটা তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ্যক্রম রচনা করা। তাহলে নয় বলেছে, তাহলে এইটা হবে না, মানে এটা উত্তর আর কি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা একটু দেখে নাও, যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া, মানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় মূল যে শিক্ষা, সেখানে যে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া ক্রিয়াশীল, তার আদর্শ ভিত্তি হলো অন্তর্ভুক্তিকরণ। তাহলে অন্তর্ভুক্তিকরণের যে আরো পয়েন্ট রয়েছে, যে অন্তর্ভুক্তিকরণের উদ্দেশ্য কি? প্রতিটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষায় কোনো বিশেষ শিক্ষকের সহায়তা ছাড়াই, মানে আমরা যে নর্মাল ক্লাসরুমে ক্লাস করি, মানে আমরা যে শ্রেণীকক্ষে নর্মাল যে স্বাভাবিক শ্রেণীকক্ষ স্বাভাবিক শিক্ষার্থীদের জন্য রয়েছে, সেখানে যদি সাধারণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনা হয়, সেক্ষেত্রে কোনো বিশেষ শিক্ষকের সাহায্য ছাড়াই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করা উচিত। পরিস্থিতি ভেদে মৃদু মাত্রার এমনকি মধ্যম মাত্রার প্রতিবন্ধীদের এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়। কাদের, কোন কোন ধরনের প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা হবে? মধ্যম, মৃদু, এই অক্ষম বা প্রতিবন্ধী শিশুদের কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে। বেশি মাত্রার প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত হলে সেক্ষেত্রে কিন্তু তাদের উপযোগী হবে না, কিন্তু মৃদু মাত্রা এমনকি মধ্যম মাত্রার শিশুদের ক্ষেত্রে হতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কি? প্রতিবন্ধী শিক্ষার্থীদের হতাশা, হীনমন্যতা এটা দূর করতে সাহায্য করবে, হতাশা এবং হীনমন্যতা দূর করবে। শিশুদের মধ্যে বিভিন্ন সামাজিক গুণাবলী বিকাশ ঘটানো, শিশুদের মধ্যে যে বিভিন্ন সামাজিক গুণাবলীর যে অন্তর্নিহিত রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাব গুণগুলো পরিস্ফুটিত করতে সাহায্য করবে। বিভিন্ন সুযোগ সুবিধা ও সমবন্টন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সামাজিক দূরত্ব কমিয়ে আনা। অনেক ক্ষেত্রে দেখা গেল যে প্রতিবন্ধী শিশু এবং স্বাভাবিক শিশুদের মধ্যে মেলামেশার ক্ষেত্রে অনেকে প্রতিবন্ধকতা সমাজ রয়েছে, অভিভাবক রয়েছে, বা তাদের নিজেদের হীনমন্যতা বোধ রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী শিশু এবং স্বাভাবিক শিশুদের মধ্যে যে দূরত্ব, গ্যাপ তৈরি হয়, একটা সোশ্যাল ডিস্টেন্স তৈরি হয়, সেটা যাতে না হয়, তাদের মধ্যে সমবন্টন এবং তাদের সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো পারস্পরিক বোঝাপড়া হতে পারে, সেক্ষেত্রে দূরত্ব কিন্তু কমিয়ে আনে এই ধরনের শিক্ষা। এরপরে দেখো,
সহপাঠী প্রতিবন্ধী শিশুর প্রতি ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের মানসিক উন্নত ও সহযোগী মনোভাব গঠন করা। অনেকে স্বাভাবিক শিশু প্রতিবন্ধী শিশুদের নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে থাকে, কিন্তু এটা যে করা উচিত নয় সেটা একমাত্র অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে কিন্তু এটা বোঝানো যেতে পারে। এবং ন্যূনতম নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে রেখে মৃদুমাত্রা প্রতিবন্ধীদের যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। দেখা গেল যে অনেক পরিবার, অনেক ফ্যামিলি, অনেক সমাজ রয়েছে যেখানে মৃদুমাত্রার প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের স্কুলে পাঠায় না, বিদ্যালয়ে পাঠায় না, শিক্ষা গ্রহণের অধিকার তারা তাদের সমাজ, তাদের পিতামাতা দেয় না, কারণ প্রতিবন্ধকতা রয়েছে এটা ভেবে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা যদি স্বাভাবিক অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে তারা যদি সুযোগ পায়, তারা যদি বিশেষ বিদ্যালয়ে না যেতে পারে, তারা যদি সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি বিদ্যালয়ে আসে, সেক্ষেত্রে তাদের যথোপযুক্ত ব্যবস্থা করা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা উদ্দেশ্য। এছাড়া হাতের কাজের প্রশিক্ষণ ও স্বাবলম্বী করে তোলাও কিন্তু একটা উদ্দেশ্য। 8 নম্বর কোশ্চেনটা দেখো, ভাইগোটিস কি? নৈকট্য বিকাশের সীমা ধারণাটি কি ব্যক্ত করে? ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে। শিক্ষার্থীর শিখনের ওপর অন্যদের ভূমিকা কথা, এটা উত্তর হবে কথা ব্যাখ্যা করে। ভাইগোটিস কি? নৈকট্য বিকাশের সীমা মানে কি? নৈকট্য বিকাশের সীমা যেটাকে আমরা বলি জেডপিডি। জেডপিডিতে কোনো শিশু যখন থাকে, ভালো করে লক্ষ্য করে দেখবে, জেডপিডিতে কোনো শিশু যখন থাকবে, শিশু কোনো সমস্যার সমাধান নিজে করতে পারছে না, কিন্তু অন্য ব্যক্তি অর্থাৎ এমকেও, মোর নলেজেবল আদার, এদের সাহায্য নিয়ে সে জেডপিডির সমস্যাটির সমাধান করতে পারছে। অর্থাৎ জেডপিডিতে যে শিশু রয়েছে সে নিজের সমস্যা সমাধান করতে পারছে না, কিন্তু অন্য ব্যক্তির সাহায্য নিয়ে সমাধান করতে পারছে। সেটাই উত্তর এখানে করেছে যে শিক্ষার্থীর শিখনের ওপর অন্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। অন্যদের ভূমিকা মানে হচ্ছে এমকেও। 9 নম্বরটা দেখো, সঠিক বিকল্পটি নির্দিষ্ট করুন। শিখন বিকাশে সাহায্য করে, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত, উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। কোনটি সঠিক উত্তর হবে? কোনটি? উত্তর হবে দেখো উপরের সবগুলি বিকাশের একটা বৈশিষ্ট্য, যে শিখন বিকাশে কিন্তু সাহায্য করে, এছাড়া সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, ব্যক্তির বিকাশগুলো সম্পর্কযুক্ত। ব্যক্তির বিকাশগুলো সম্পর্কযুক্ত মানে হচ্ছে তার দৈহিক, প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক, এই সমস্ত বিকাশগুলো কিন্তু একটা সম্পর্ক যুক্ত থাকে। 10 নম্বর দেখো, অভিযোজনের কৌশল হলো বুদ্ধিমত্তার পরিচয়, অভিজ্ঞতা সাপেক্ষ, ফিডব্যাক নির্ভরশীল, উপরের সবগুলি। অভিযোজনের কৌশল কোনটি? অভিযোজনের কৌশল কোনটি? উত্তর করবে সবাই। বুদ্ধিমত্তার পরিচয়, নাকি অভিজ্ঞতা সাপেক্ষ, নাকি ফিডব্যাক নির্ভরশীল, নাকি উপরের সবগুলি? উত্তর হবে কি? উত্তর হবে উপরের সবগুলি। বুদ্ধিমত্তার পরিচয় অভিযোজনের কৌশল, অর্থাৎ সে তার বুদ্ধি অনুযায়ী সমাজ পরিবেশের সাথে অভিযোজন করে। অভিজ্ঞতা সাপেক্ষ, সে অভিজ্ঞতাও কিন্তু বুদ্ধির ক্ষেত্রে কাজে লাগে, বা অভিজ্ঞতা দিয়েও কিন্তু সে অভিযোজন করতে পারে। ফিডব্যাক নির্ভরশীল, সে কতটা ভালোভাবে অভিযোজন করতে পারছে এবং সমাজের ব্যক্তিরা তাকে কি চোখে দেখছে, এটাও কিন্তু অভিযোজনের একটা কৌশল বা অভিযোজন করতে সহায়তা করে। 11 নম্বর দেখো, সৃষ্টিমূলকভাবে চিন্তা করতে, নতুন সমস্যায় অভিযোজন করতে মানে উদ্বুদ্ধ করে। স্টার্নবার্গের কোন তত্ত্বের উপাদান? মানে স্টার্নবার্গের যে ত্রিযোজী বুদ্ধির তত্ত্ব রয়েছে, ত্রিযোজী বুদ্ধির তত্ত্ব রয়েছে স্টার্নবার্গের, সেখানে সৃষ্টিমূলকভাবে চিন্তা করতে আমরা কিন্তু এই তত্ত্বগুলো সম্পূর্ণভাবে পেইড ব্যাচে আমরা সঠিকভাবে উপস্থাপন করছি। সেক্ষেত্রে আমরা এখানে কিছুটা কিছুটা আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, সৃষ্টিমূলকভাবে চিন্তা করা বা কোনো কিছু ভাবে নতুন ক্রিয়েটিভিটি দিয়ে চিন্তা করা, মানে কোনো বুদ্ধির কোনো উপাদান, মানে 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 কোনো একটা জিনিসকে নতুন ভাবে চিন্তা করা বা ক্রিয়েটিভিটি দেখানো, যেটাকে আমরা বলি সৃজনশীলতা, যে নতুন ভাবে চিন্তা করা, অন্য যারা করেনি আমি সেভাবে করব, সেভাবে একটা চিন্তা করতে, নতুন সমস্যায় অভিযোজন করতে,
উদ্বুদ্ধ করে, মানে শিক্ষার্থীকে বা ব্যক্তিকে বা শিশুকে এই ধরনের চিন্তা করতে উদ্বুদ্ধ করে। স্টার্নবার্গের কোন উপাদান, বুদ্ধির কোন উপাদান, স্টার্নবার্গের যে ত্রিযোজী বুদ্ধির তত্ত্ব রয়েছে সেটির কোন উপাদান? উত্তর করবে সবাই। উত্তর হবে কি? উত্তর হবে পরীক্ষামূলক বা সৃজনমূলক বুদ্ধি। এক্ষেত্রে কিন্তু সৃষ্টিমূলক ভাবে চিন্তা করতে, নতুন সমস্যায় অভিযোজন করতে এটা কিন্তু সাহায্য করে। 12 নম্বর দেখো, কোহলবার্গের তত্ত্বকে কি তত্ত্ব বলা হয়? অনেকে পারবে এটা, কোহলবার্গের তত্ত্বকে কি তত্ত্ব বলা হয়? কোহলবার্গের তত্ত্বকে কি তত্ত্ব বলা হয়? নৈতিক ও সামাজিক তত্ত্ব, মোরাল অ্যান্ড প্রোসোশাল, এটাকে বলা হয় যে মোরাল ডেভেলপমেন্ট বা প্রোসোশাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি যে মোরাল অ্যান্ড প্রোসোশাল ডেভেলপমেন্ট। এটাকে আমরা আলোচনা পেইড ব্যাচে করেছিলাম। এবং এখনো পর্যন্ত যে কোহলবার্গের তত্ত্ব রয়েছে সেই কোহলবার্গের তত্ত্ব থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় অন্তত অনেকটা মানে কিছু না কিছু প্রশ্ন আসছেই। আমরা সিটেটের কিছু প্রশ্ন আমরা এখানে রেখেছি। সিটেটের প্রশ্ন দেখা গেল যে কোহলবার্গ, ভাইগটস্কি, পিয়াজে থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ডব্লিউবি টেটের ক্ষেত্রেও, যেমন আমরা 23-এর টেটে, 22-এর টেটেও কিন্তু কোহলবার্গ সম্পর্কে আমরা পেয়েছিলাম। শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাপ নির্দিষ্ট করা, বোধগম্যতার পরিমাপ করা, দক্ষতার পরিমাপ করা, উপরের সবগুলি। শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন কোনটি? শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য কোনটি প্রয়োজন? ভালো করে লক্ষ্য করো, শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন উপরের সবগুলি, অর্থাৎ শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাপ নির্দিষ্ট করা, বোধগম্যতা পরিমাপ করা, দক্ষতার পরিমাপ করা, সবগুলোই কিন্তু পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন। অর্থাৎ পারদর্শিতা তার অ্যাচিভমেন্ট, কোনো বিষয় কতটুকু হলো সেটা জানার জন্য, তার অর্জিত জ্ঞান কতটা হয়েছে, সে কতটা বুঝতে পেরেছে, সে কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে, এগুলো সবই কিন্তু দরকার। 14 নম্বরটা দেখো, 8 বছরের একটি বাচ্চা ব্লক মেলানো গেম খেলছে এবং নিজে নিজের সাথে কথা বলছে, এটি কি ধরনের কথন? 8 বছরের একটা বাচ্চা ব্লক মেলানো গেম খেলছে, অর্থাৎ ব্লক মেলানোর যে গেম হয় সেগুলো খেলছে এবং নিজে নিজের সাথে কথা বলছে, 8 বছরের বাচ্চা। তাহলে এটা কি ধরনের কথন হবে? আত্মকথন, নাকি আত্মকেন্দ্রিক কথন, নাকি সামাজিক কথন, কোনটি হবে? উত্তর করবে। উত্তর উত্তর করার চেষ্টা করো। উত্তর হবে কি হবে? উত্তর হবে স্বকথন। স্বকথন অর্থাৎ 8 বছরের একটি বাচ্চা ব্লক মেলানো গেম খেলছে এবং নিজে নিজের সাথে কথা বলছে, এটা হচ্ছে স্বকথন। 7 বছরের পরে নিজে নিজের সাথে যখন কথা বলে সেটা স্বকথন হয়, এবং 7 বছর আগে যখন নিজে নিজের সাথে কথা বলে বাচ্চারা তখন সেটা আত্মকথন হয়। এই আত্মকথন আর স্বকথনের কথা বলেছেন ভাইগটস্কি। 7 বছরের আগের কথাটা হচ্ছে আত্মকথন, সেটাই পিয়াজে বলেছিলেন আত্মকেন্দ্রিক কথন। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে ভাইগটস্কি 7 বছরের আগে বাচ্চারা যে নিজেই নিজের সাথে কথা বলে সেটাকে বলা হয় আত্মকথন। 7 বছরের পরে যদি কোনো বাচ্চা ব্লক মেলানো গেম বা অন্য কোনো কাজ করার সময় নিজে নিজের সাথে, অনেকে বলে থাকে, আমরাও বলে থাকি, সেটাকে বলা হবে স্বকথন। তাহলে এখানে 8 বছরের বাচ্চা বলেছে, তাহলে এটা হবে স্বকথন। 15 নম্বর দেখো, ব্যক্তি যখন অভিযোজন প্রয়াসে ব্যর্থ হয় তখন পরিবেশের অবস্থার পরিবর্তন করে অভিযোজন করার চেষ্টা করে, এটি বুদ্ধির কোন মাত্রা? মানে এটা স্টার্নবার্গের থিওরির তত্ত্ব, অর্থাৎ স্টার্নবার্গের তত্ত্বে এটা রয়েছে বুদ্ধির উপাদান তত্ত্ব। সেই বুদ্ধির উপাদান তত্ত্বে যে অভিযোজন করার চেষ্টা করে, যে ব্যক্তি যখন অভিযোজন প্রয়াসে ব্যর্থ হয় তখন পরিবেশের অবস্থার পরিবর্তন করে অভিযোজন করার চেষ্টা করে, এটি বুদ্ধির কোন মাত্রা? স্টার্নবার্গের যে তত্ত্ব রয়েছে বুদ্ধির, সেখানে যে 3টি উপাদান রয়েছে, 3টি তত্ত্ব রয়েছে, যাকে ত্রিযোজী তত্ত্ব বলা হয়, সেক্ষেত্রে কোনটার মধ্যে পড়ছে এটা, যে ব্যক্তি অভিযোজন প্রয়াসে ব্যর্থ হবে এবং পরিবেশের অবস্থার পরিবর্তন করে অভিযোজন করবে? উত্তর হবে প্রাসঙ্গিক বুদ্ধি। প্রাসঙ্গিক বুদ্ধির মাত্রায় ব্যক্তি কিন্তু এটা করে থাকে।
আমাদের, আমি আবারও বলছি যে আমাদের টেট ফাউন্ডেশন 2024 ব্যাচ কিন্তু শুরু হয়েছে 16 আগস্ট থেকে। ব্যাচ ডিউরেশন 4 মাস, ব্যাচ ভ্যালিডিটি 8 মাস। প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট টিচার রয়েছে সেখানে, মানে ক্লাস করানো হয়। তোমরা দেখে নেবে যে আমাদের অ্যাপে কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে। 16 নম্বর দেখো, শিক্ষার্থীদের পাঠ্যক্রম হওয়া উচিত সত্যকে কেন্দ্র করে, বাস্তব জীবনকে ভিত্তি করে, জীবনের আদর্শ অর্জনের সাহায্যকারী হিসাবে, ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে। শিক্ষার্থীদের পাঠ্যক্রম হওয়া উচিত কেমন ভাবে? শিক্ষার্থীদের পাঠ্যক্রম কেমন ভাবে করা উচিত? সবাই চেষ্টা করো, উত্তর করো। উত্তর হবে দেখো, বাস্তব জীবনকে ভিত্তি করে কিন্তু আমাদের শিক্ষার্থীদের পাঠ্যক্রম হওয়া উচিত, যাতে বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থী নিজে পড়তে পারে এবং বাস্তব এবং তার বিদ্যালয় বা শ্রেণীকক্ষে যে জিনিসটা শিখছে সেটা যেন বাস্তবে প্রয়োগ করতে পারে। এটাই কিন্তু আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি। শিশু মনের সমস্ত বিকাশের পশ্চাতে যে দুটি উপাদান রয়েছে, শিশু মনের সমস্ত বিকাশের পশ্চাতে যে দুটি উপাদান রয়েছে সেটি কি কি? যত সম্ভব এটা আগের দিনের একটা কোশ্চেনে রিপিট হচ্ছে, এটা একটু দেখে নেবে। স্বাভাবিক পরিণতি ও শিক্ষা। স্বাভাবিক পরিণতি যদি না হয় এবং সে যদি শিক্ষা না পায়, তাহলে তার সমস্ত বিকাশ তাহলে কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে। স্বাভাবিক পরিণতি এবং শিক্ষার ক্ষেত্রে এটা দেখা যায় যে স্বাভাবিক পরিণতি অর্থাৎ তার সঠিকভাবে তার পরিবেশ পাচ্ছে না, সঠিকভাবে তার শিক্ষা পাচ্ছে না, সঠিকভাবে সে দৈহিক বৃদ্ধির জন্য পুষ্টি দরকার সেগুলো পাচ্ছে না। এই স্বাভাবিক পরিণতি এবং শিক্ষা যদি সে তার আশপাশ থেকে না পায়, তাহলে বিকাশের একটা ব্যাহত পরিস্থিতি তৈরি করে। 18 নম্বর দেখো, ব্যক্তি তার জীবনকালের কোন স্তরে বিমূর্ত, সাধারণ এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারে? প্রাক শৈশবকাল, প্রাক যৌবনকাল, বয়সন্ধিকাল, গত শৈশবকাল। কোন স্তরে বিমূর্ত, সাধারণ এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারে? বিমূর্ত চিন্তা মানে হচ্ছে যেটা হচ্ছে চোখের সামনে নেই, টাচ করা যায় না, অথচ মনে মনে চিন্তা করা, সেই ধরনের চিন্তা সে করতে পারে। এটা হচ্ছে বয়সন্ধিকাল। উত্তর কি হবে? বয়সন্ধিকালের শিক্ষার্থীরা কিন্তু চিন্তা করতে পারে। 19 নম্বর দেখো, এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কিসের ওপর অধিক গুরুত্ব দিয়েছেন? এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কিসের, পার্সোনালিটি ডেভেলপমেন্টের অনেক থিওরি রয়েছে, যেমন ফ্রয়েডের থিওরি, এরিকসন থিওরি। তার মধ্যে এরিকসন থিওরিটা একটু গুরুত্বপূর্ণ। সেখানে তিনি কিসের ওপর অধিক গুরুত্ব দিয়েছেন? ভালো করে লক্ষ্য করে দেখবে, সামাজিক আচরণের ওপর তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ সমাজের সাথে ইগো বা সুপার ইগো বা ঈদের একটা, মানে যেটা আমরা এরিকসন যেটা যে তত্ত্বের ক্ষেত্রে তিনটি মানে গুরুত্বপূর্ণ, ফ্রয়েড সাধারণত বলেছিলেন পার্সোনালিটি বিকাশের ক্ষেত্রে তিনটি উপাদান রয়েছে, যেমন ঈদ, অহম এবং সুপার ইগো, যেটাকে আমরা কি বলি, অধিসত্তা বলি। এই তিনটি উপাদানের ক্ষেত্রে এরিকসন তার শিষ্য ছিলেন, ফ্রয়েডের শিষ্য ছিলেন এরিকসন। এই এরিকসন ফ্রয়েডের কিছু কিছু স্বীকার্যকে বাতিল করে নিজে স্বীকার্য তৈরি করেছিলেন। সেক্ষেত্রে তিনি সামাজিক আচরণের ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। এটা বোঝা গেল। বস্তুকে বড় থেকে ছোট বা ভারী থেকে হালকা উল্টোভাবে সাজাতে পারে বিকাশের কোন স্তরে? পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে বস্তুকে বড় থেকে ছোট বা ভারী থেকে হালকা বা উল্টো ভাবে সাজাতে পারে বিকাশের কোন স্তরে? সংবেদন সঞ্চারমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। কোন স্তরে? দেখবে কোন ক্লাসের বইতে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, এরকম থাকে বাচ্চাদের ম্যাথের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোন স্তর? উত্তর হবে মূর্ত সক্রিয়তার স্তর, 7 থেকে 11 বছর। মূর্ত সক্রিয়তার স্তরে বস্তুকে বড় থেকে ছোট বা ভারী থেকে হালকা বা উল্টো ভাবে সাজাতে পারে। 21 নম্বর দেখো, ফ্রয়েডের ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের বর্ণনায় কোন বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন? আমি এক্ষুনি বলছিলাম যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের অনেকগুলো থিওরি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ থিওরি যেটা হচ্ছে ফ্রয়েডের পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি, যেটাকে আমরা বলি যে ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশ তত্ত্ব। তিনি
সেখানে কোন বিকাশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? উত্তর হবে কি? উত্তর হবে দেখো যৌন বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন। লিবিডোর ধারণা তিনি দিয়েছেন, লিবিডোর ধারণা যে লিবিডো এমন একটা জীবন শক্তি যা বিকাশের, যা শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রতিটা স্তরে বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করে এবং শেষে সঠিক জায়গায় এসে অবস্থান করে। লিবিডোর যদি সংবন্ধন ঘটে তাহলে সংবন্ধন অর্থাৎ লিবিডোর যদি ফিক্সেশন ঘটে তাহলে শিশুর মধ্যে কিন্তু অনেক বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ দেখা যাবে যেগুলো আমরা সমাজের প্রভাব মানে অভিযোজনের ক্ষেত্রে তার কিন্তু প্রভাব বিস্তার করে সেগুলো। 22 নম্বর দেখো পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর কি হবে? উত্তর করার চেষ্টা করবে। পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে দেখো, উত্তর হবে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। তাহলে ব্যক্তিত্ব কথাটির ইংরেজি প্রতিশব্দ পার্সোনালিটি, এটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। পার্সোনা শব্দের অর্থ মুখোশ। গ্রিক দেশে অভিনেতারা এক ধরনের মুখোশ ব্যবহার করতেন, সেখান থেকে সাধারণত পার্সোনালিটি শব্দটি এসেছে, পার্সোনা থেকে, ল্যাটিন শব্দ। কোনটি সঠিক নয়? ভালো করে স্টেটমেন্টটা পড়বে তারপর উত্তর করার চেষ্টা করবে। কোনটি সঠিক নয়? এখানে কি বলেছে? এখানে নয় বলেছে কিন্তু। শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে তারা যেন শ্রেণীকক্ষে প্রশ্ন না করে, এটা কিন্তু উত্তর। কারণ এখানে এটা হবে না। মানে কি নয় বলেছে নেগেটিভ, তাহলে এটা হবে মানে শিক্ষার্থীদের প্রশ্ন করবে না এটা হতে পারে না, তাই না? শ্রেণীকক্ষে প্রশ্ন যত সম্ভব প্রশ্ন করবে ততই করা উচিত, মানে সম্ভব তাকে সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন কে? প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন কে? ফ্রয়েবেল, মন্তেশ্বরী, ডিউই, মার্গারেট ম্যাকমিলান ও রাসেল ম্যাকমিলান। রাসেল হবে না, র্যাচেল। র্যাচেল ম্যাকমিলান। কোনটি হবে? উত্তর হবে ডি, মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেছিলেন। 25 নম্বর দেখো শিশু শিক্ষা পদ্ধতিতে গানের ওপর সবচেয়ে বেশি কোন শিক্ষাবিদ গুরুত্ব দিয়েছেন? শিশু শিক্ষা পদ্ধতিতে গানের কথা বলেছিলেন, যেমন মায়ের গান, খেলার গান, এগুলো গানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোন শিক্ষাবিদ বা কোন শিশু শিক্ষাবিদ? উত্তর হবে কি? উত্তর হবে ফ্রয়েবেল গুরুত্ব দিয়েছেন। 26 নম্বর দেখো কাসা দাই বাম্বিনি কথাটি মানে কার বিদ্যালয়ের নাম? কাসা দাই বাম্বিনি এটা বিদেশি ভাষা এবং এটা কার বিদ্যালয়ের নাম? উত্তর হবে মন্তেশ্বরী। মন্তেশ্বরী বিদ্যালয়ের নাম হচ্ছে কাসা দাই বাম্বিনি। আজকে এ পর্যন্ত। এছাড়া আমাদের TWS একাডেমিতে পেইড ব্যাচ শুরু হয়েছে, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। পরবর্তীতে আমরা আবার আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। এর ভিতরে কিন্তু সিটেটের প্রশ্ন ছিল, আমরা সিটেট প্রিভিয়াস ইয়ার এগুলো নিয়ে আমরা কিছু কিছু আলোচনা চালাচ্ছি, এই কারণে যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় কি ধরনের প্রশ্ন 2024-এর টেটে হতে পারে বা সম্ভাবনা রয়েছে। চলো আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।